হ্যাঁ, সে নদীকে যে দৃষ্টিভঙ্গিতে দেখতেছে সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে দেখা একটা সূত্র আছে। আমাদেরকে ওই সূত্রগুলো ধরে ধরে আগাইতে হবে। এবং এই ক্ষেত্রে আমি কেন আলাপটা করতেছি, এখানে একটা কনসেপচুয়াল সমস্যা হচ্ছে, যখন আমি সূত্র ধরতে যাই তখন আমি নিজের একটা আইডেন্টিটি ক্রাইসিসে পড়ি। কি ক্রাইসিস? আমি তো একটা আইডেন্টিটি বিলং করি, তো আমি যখন স্বীকার করতেছি যে এই অঞ্চলে মাতৃকা সাধনা ছিল, মাতৃকা আরাধনা হয়েছে বা তন্ত্র ছিল, তখন আমি বলতে তাইলে অনেকে প্রশ্ন করবে তাহলে তো এটা হিন্দু ছিল। ওইটা তো বিষয় না, সমস্যা আছে এখানে। তো হিন্দু আমার আমার এই জন্য তো আমরা প্রপারলি ইতিহাস পড়তে পারি না। আমরা ইতিহাসের বই আমরা এগুলো পাই না, কেন পাই না? এটা তো একটা পলিটিক্যাল জায়গা আছে, ঠিক আছে? কেন বাংলাদেশে ইতিহাসের বই নাই? ইতিহাসের বই না সেটা বলছি না। আপনি যখন ইতিহাসের বই পড়বেন, আপনি অনেক জায়গায় দেখবেন যেখানে মাতৃকা বা তন্ত্রের জায়গাটা থাকবে সেটাকে ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজে বলা হবে। এটা আপনি পড়লে পাবেন, এটা আমি বললে হবে। এটা তো আমাদের অঞ্চলের অনেক দিনের কালচার। হ্যাঁ, এই বিষয়টা আমাদের অঞ্চলের অনেক দিনের কালচার। এই জিনিসটা কারণ সমস্যা আছে। আমাদের এই অঞ্চলে আপনার ইসলামিক যে শাসন ব্যবস্থা এটা অনেক পরে আসছে। হ্যাঁ, এই আপনার 1100 শতকের দিকে সম্ভবত ইখতিয়ার উদ্দিন বলতে বলছি, কিন্তু তারপরে কলকি কিনতে আসে। তারপরে অনেকজন মুসলিম শাসন করছে, তার মধ্যে কিছু ভালো অংশ ছিল অবশ্যই তাদের কাছে, কিছু দিক খারাপ দিকে ছিল তাদের। আচ্ছা, পুরো শাসন ব্যবস্থা কিছু ইসলামিক পরিবর্তন হয়েছে মানুষের মধ্যে, মানুষের ধর্মীয় পরিবর্তন হয়েছে। ধর্মীয় পরিবর্তনে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে আমাদের এই পুরো উপমহাদেশ। আগে যেটা আমরা ভারত মাতা হিসেবে দেখতাম, এটা পুরো দুই ভাগ হয়ে গেছে এবং এটা মনস্তাত্ত্বিক একটা ভাগ হয়েছে। হ্যাঁ, সব দিক দিয়ে এই দুই ভাগ হওয়ার পরে যখন যারা সুযোগে আসছে, যার যে জায়গায় পাওয়ার, বুঝছেন তো, যে জায়গায় হিন্দুদের পাওয়ার, সে ওই জায়গায় হচ্ছে এই যে আপনি বললেন না কর্তৃত্ববাদী একটা আচরণ ও করছে। যে জায়গায় মুসলিমদের পাওয়ার বেশি, ওই জায়গায় হচ্ছে মুসলমানরা কর্তৃত্ববাদী আচরণ করছে। যেমন আপনি এই যে সময় ব্রিটিশ শাসন ছিল ওই টাইমে দেখবেন যে মুসলিমদের নিয়ে কেমন লাগলো? কোনো একটা বই লেখা নেই, মুসলিম ইতিহাস নিয়ে মুসলিমদের জীবন কাহিনী তুলে ধরে কোনো উপন্যাসে নাই। মানে বঙ্কিমচন্দ্র বলেন বা ওই টাইমে রাজা রামমোহন রায় বলেন, যারা ছিল সব হিন্দুদের কাহিনী, অবশ্যই মুসলিম কাহিনী ছিল, অবশ্যই ছিল না, কিন্তু কেউ লেখা নাই। তারপর একটা টেন্ডেন্সি ইসলামিক যে যখন আমরা এই যে পাকিস্তান পিরিয়ডে ঢুকলাম, তখন দেখবেন যে হিন্দু কাহিনীর কোনো লেখা নাই। কয়েকজন যাও ছিল তারা ভালো করে লিখতে পারেনি, বা ওই যে ওইরকম কথাটা লিখতে পারেনি। অবশ্যই আমাদের নদী মাতৃকা মাতৃস্বরূপ, আমরা অবশ্যই মাতৃভক্ত। উপমহাদেশের মানুষ মা ভক্তি প্রচুর, অন্য লেভেলের, যেটা আপনি ওয়েস্টার্ন কালচারে পাবেন না। মধ্যপ্রাচ্যে আমি জানি না মা ভক্তি এত পরিমাণ আছে কিনা। আমিও ইসলামের একজন লোক, মুসলিম, কিন্তু আমার মা ভক্তি কিন্তু অন্যরকম। আছে যে আপনি কোনো কনসেপ্টকে আপনি কতটা কনসেপ্টুয়ালি দেখবেন না, কতটা ফ্লুইডলি দেখবেন। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করা উচিত, আমাদের সবারই জায়গাটা পরিবর্তন কি করা হওয়া উচিত। উচিত? কোনো কিছুকে আমরা আসলে কনক্রিট হিসেবে দেখতে পাই না, আমরা কি দেখতে হবে ফ্লুইড হিসেবে। ফ্লুইড বিষয়টা কি? যে ইট ক্যান চেঞ্জ, ইট ক্যান রিশেপ। ফর এক্সাম্পল, Yes, এই মানসিকতাটা আমাদের দরকার রিশেপ এবং আপনারও দরকার এই মানসিকতাটা। ঠিক আছে? রিশেপ বিষয়টা কি দেখেন, এখানে একটা ইসে জি বলেন। যখন হচ্ছে আমাদের এই আর্য সংস্কৃতি আসলো, তখন হচ্ছে যে ব্রাহ্মণ সমাজ, ক্ষত্রিয়, শূদ্র, পুরা কাঠামোটা কিন্তু একটা শরীর তত্ত্ব হিসাবে উপস্থাপন করা হয়, যে ব্রাহ্মণরা হবে বা মুনি ঋষির হবে মস্তিষ্ক সমান। হুম। এইভাবে যদি কনস্ট্রাক্ট করতো, আমরা যদি স্বাভাবিক দৃষ্টিতে দেখি, যদি আমি একটা শরীরের কথা চিন্তা করি, আমার শূদ্র হবে পা বা পদ, হুম ক্ষত্রিয় হবে বাহু, হুম আর মস্তিষ্ক হবে ব্রাহ্মণ। আমি যদি পুরো সমাজ কাঠামোটাকে এইভাবে চিন্তা করি, আমার একটা পা ছাড়া কি আমি চলতে পারবো? আচ্ছা আমার শরীর কি চলবে? আচ্ছা একটা বাহু ছাড়া কি আমার শরীর চলবে? তাহলে আমার উচিত ছিল কি পুরো সমাজ কাঠামোটা, এটাই যে আমার সবাইকে নিয়েই চলতে হবে, ইনক্লুসিভিটি যেটা আমরা বলি। আমার সবাইকে নিয়ে চলতে হবে। সেই চলাটা কিন্তু আমরা চলতে পারিনি। আমার হচ্ছে আধিপত্যবাদ ওইখানে আসছে, যেহেতু আমি মস্তিষ্ক, না, মানে আমি সবাইকেই আধিপত্যবাদের কারণে চেঞ্জ হইছে না, চেঞ্জ হওয়ার জন্য চেঞ্জ হইছে? চাই। আরেকবার পরিবর্তনটাই দরকার ছিল ওই টাইমে। পরিবর্তনটা যারা চেঞ্জ হয়েছে, আমি বুঝছি আমাদের মানে উপমহাদেশের সবচেয়ে বড় একটা ঝামেলা কি জানেন? আমরা যখনই কথা বলতে যাই আমাদের একটা ক্লাস আছে না, ক্লাসের না কারণে- ভাই, আমি একটু ফ্রিলি কথা বলি। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো ঠিক আমাদের আছে। মূল এটা যে আমরা জায়গায় প্রশ্নে আলাপ আমাদের ব্রেনে ঢুকে যায়, মূল ক্ল্যাশের জায়গায় ঢুকে যায় হিন্দু মুসলিম দুই দিকে। এই যে আমি মুসলিম, আমার একটা টান একটু লাগে, ঠিক আছে, আমার মুসলমানের নিয়ে একটু কথা বলে লাগে, আমি ওই জায়গাটা আমি যুক্তি দাঁড় করাই। আপনার হিন্দু যখন এই একটা বিষয় আইসে পড়ে, তখন আপনার হচ্ছে ওই জায়গাটা আপনি হয়তো হিন্দু, আমি মুসলমান। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনার কথাবার্তায় মনে হয়েছে আমার। এই যে কিন্তু এই যে ওইরকম একটা বিষয় ঢুকে যায়, বা আপনি মুসলিম হইলেও মনে হয় না যে মানে ওই ভাবধারার, আমার কাছে মনে হয়েছে আর কি। আচ্ছা যাই হোক, এটা আপনার বিষয়, ব্যক্তিগত, এই জায়গাটা ওই বিষয়ে আমার আমি কথা নাই। একটু বাট জানতে আমাদের যে চাই। ক্লেশের জায়গাটা, আমরা একটা কথা স্বাধীনভাবে বলতে পারি না।
স্বাধীন But ওই বলার- time এ- এই যে স্বাধীন বলার যে জায়গাটা, এই জন্য হচ্ছে এই যে আমি আপনাদেরকে শুরুতে যে বিষয়টা বলছিলাম, না কথা তো অবশ্যই বলতে হবে। হ্যাঁ, যে কোনো কনসেপ্টকে আপনি যদি একটা ক্যারেক্টার হিসেবে দেখেন, ধরেন যে আমার ভিতরে বাধে, তো বাধার কনসেপ্টটা কিন্তু সবার ক্ষেত্রেই বাধতেছে। আপনি আচ্ছা এখন ভাই আমি আরেকটু বলি, হ্যাঁ। আমার এখন মন চাইতেছে কথা বলতে। এখন বিষয়টা হচ্ছে মানে এই জায়গায় যে মুসলিমদের আগমন, ব্রিটিশদের আগমন, তারপর এই ওর বাস আমি জানি না, এত ইতিহাস আমি পড়ছি না, আর্যদের আগমন, হ্যাঁ আর্যরা তো এই জায়গায় আসছে, আমরা তো আরিয়ান ছিলাম না, আমরা তো এই জায়গার একটা সাধারণ মানুষ উপমহাদেশে। ওই যে তাদের আগমন, এই আগমনগুলো আপনি কেমন চোখে দেখেন বলেন তো, মানে আপনার দৃষ্টিভঙ্গিতে কি এগুলা আধুনিকতা কিভাবে দেখি, আগমনটা আসলে কি, মানে এটা কি অনির্বার্য না অন্য কোনো কিছু, আর এটা দৃষ্টিভঙ্গির জায়গায় যদি বলতে হয়, মানে এটা সেটা আপনার হচ্ছে- দৃষ্টিভঙ্গি আমি জানতে চাই। হ্যাঁ, এটাকে আসলে দেখেন, মানে আমরা যখন আমার ব্যক্তিগত জায়গা থেকে যখন বলি, আমি যখন আপনার ডিকনস্ট্রাকশন বা পোস্ট মডার্নিজম নিয়ে যখন আমি পড়ছি, উত্তরাধুনিকতা বলতে, সেখানে আমাকে বলা হয়েছে, আমি মানে এটা তো পরেই আমি জানছি, বলা হয়েছে যে কোনো কিছু এককভাবে ভালো নয়, আবার কোনো কিছু এককভাবে খারাপ নয়। জি। মানে সাদাটা কখনো কারোর কাছে কালো হইতে পারে। তো যে ব্যক্তি বাইরে থেকে এখানে আসতেছে, তার কাছে তো এটা তার একটা গৌরবের বিষয়। আলেকজান্ডার দ্য গ্রেট, এটা তার নামের সাথে কেন দ্য গ্রেট যুক্ত করা হয়? সে তো সারা পৃথিবীতে কি করতেছে, তার আধিপত্য বিস্তার করতেছে, সে আগ্রাসন করতেছে, আক্রমণ করতেছে, সব জায়গায় সে রাজ্য বিস্তার যদি একটা স্ট্যান্ডার্ডে ধরেন, একটা স্ট্যান্ডার্ড আছে, আপনি যেটা স্ট্যান্ডার্ড। বলছেন যে কোনো কিছুই আমি বুঝতে পারছি আপনার কথাটা। আমি শেষ করি কথাটা। দেশের জায়গাটা এই কারণে আসতেছে, আমরা সবসময় একটা জিনিসকে বাইনারি হিসেবে দেখতে চাই, আইদার গুড অর ব্যাড, বাট দেয়ার ইজ সামথিং ইট ইজ নট গুড নট ব্যাড, ইট ইজ হোয়াট ইট ইজ। এই নেচারটা আমাকে ডিকোড করা, এই জন্য আমি দুইটা জায়গায় বলছিলাম, পরিবর্তন আর আগ্রাসনের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। যখন বাইরে থেকে কেউ আপনার রাজ্য বিস্তার করতে এখানে আসছে, সে যখন তার সবকিছু আপনার উপর চাপিয়ে দিচ্ছে এবং আপনি আপনার নিজস্বতা হারিয়ে ফেলছেন, সে তার মেকানিজম অনুযায়ী সবকিছু তৈরি করলো। আপনি দেখেন শাসকদের এখানে কিন্তু মুঘলরাও কিন্তু শাসন করে গেছে। মুঘলরা কি করছে, তারা কিন্তু সহ অবস্থান তৈরি করছে, এটা আপনি দেখবেন, তারা কিন্তু আমাদের উপর এত চাপিয়ে দেয়, ওইটা আমি যে স্বর্ণযুগ বলা হয় বাংলায়। মানে দমন নিপীড়নটা ছিল না। আমরা কেন কথা বলতে চাইতেছি, এই যে আমরা এরকম একটা সময়ে মশার কামড় খেয়ে খেয়ে আমরা এখানে বসে কথা বলতেছি, কারণ কি আমরা এই জায়গাটায় ক্রাইসিস দেখতেছি, যে শাসন করতে আসা মানে যে খারাপ, সেটা আমি দেখতেছি। মুঘলরাও শাসন করছে, ব্রিটিশরাও শাসন করছে, আবার দেখতেছি যে শাসন করতে না এসেও আমি দেখতেছি যে আমি ভালো থাকি না। কারণ আমি যদি ভালোই থাকতাম, তো সব আমি যদি ঠিকই হইতাম, সবাই তো আমার এই যে শাসন করে চলে যেতে পারে, মানে আমার খাওয়া যেতে পারে না, কথা যদি আমার তো মায়েরা খাওয়াতে হয়ে গেছে। আমি তো এখন আমি এই খাওয়া অবস্থায় আমি আবার নিজের প্রাণটা আছে দেখে আমি আবার ভাবতেছি কিভাবে নিজেকে রিকভার করা যায়। ঠিক আছে, তো এই যে চর্চার জায়গাটা কিন্তু চলবে, কোনটা ভালো কোনটা খারাপ, আমাকে দেখতে হবে আমার পারপাসটা আমি কোন দিকে নিচ্ছি, মানে আমার উদ্দেশ্যটা আমি তবে কোন দিকে নিচ্ছি। ভাই আমার কাছে মনে হয় বুঝছেন, মানে এটা আমার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, মানে আমার কাছে মনে হয় আমাদের এই উপমহাদেশের সবচেয়ে যে লেগ বলে না, আমাদের ইকোনমিক্সের ভাষায় একটা লেগ আছে কথা, মানে এই যে পায়ে শিকল পরা অবস্থা আর কি, এটা হচ্ছে আমাদের উপমহাদেশের ধর্মটা। আমাদের ইথিক্যাল বেস খুবই দুর্বল এই উপমহাদেশে। আপনি হিন্দু বলেন, মুসলিম বলেন, যত যে ধর্মীয় গুরুই আছে, কিছু মানুষ আছে হ্যাঁ ভালো, অবশ্যই ভালো, ইথিক্যাল বেস অনেক ভালো, বাট এই যে ধর্ম আমরা বলি না ইথিক্সের কাজ করে, আমাদের উপমহাদেশে কোনো এই যে আপনি হিন্দুরা ধর্ম হিসেবে মানলে, মুসলিমরা ধর্ম হিসেবে মানলে, ওইগুলো আর ইথিক্সের কাজে লাগতেছে না, কারণ মানুষের ইথিক্সটা ওই ধর্ম আর মানে ওই ভয়টার কাজে লাগতেছে না ইথিক্সের জায়গায় গিয়ে, কারণ আমরা যা করা তা করতেছি। আপনি যদি ধর্মের দিকে যান, হিন্দু ধর্মে যান, নদী যদি মাথা হয়, তাহলে এই যে নদীর মধ্যে যে ময়লা আবর্জনা ফালতেছে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অবশ্যই সে হিন্দু, ভারতে আছে অবশ্যই। আচ্ছা, ও যদি আসলে মাতৃস্বরূপ তুলনা মানে ও তো ওর ধর্মই মানে না, তাহলে আমাদের ধর্মটা আসলে আমাদের উপমহাদেশে কোনো কাজে লাগে না। বা সবচেয়ে বড় যে জায়গায় কাজে লাগে আমাদের ধর্মটা, এটা হচ্ছে আমরা শৃঙ্খলে বাঁধা, পিছনে কত টাইনা ধরতে পারবো, এটা আমাদের ধর্ম খুব ভালো পারে। আমাদের উপমহাদেশ, এটা হিন্দু হোক মুসলিম ধর্ম হোক, এই দুইটা ধর্মেই না ভালো বাধা পারে। আমাদের আমাদের জিনিস হইতেছে আমার পাটা কোথায় বাঁধা, সেটা তো আমাকে আইডেন্টিফাই করার জন্য আমার কোথায় দরকার। আমি একটা সাইকোলজিস্টের একটা আলাপ বলি, উনি বলতেছে আমার লাইফের যত প্রবলেম আছে, এটাকে আমি যদি বারবার ভাবতে থাকি, আমার প্রবলেমটা একটা সূক্ষ্ম একটা পয়েন্ট খুঁজে পাই, তখন আমার প্রবলেমটা খুব ছোট হয়ে যায়। যে সমস্যাটাকে আমরা অনেক বড় মনে করছি, এটাকে যদি আমরা একটু রিলোকেট করি, আবার বারবার যদি ট্রেস করি,
এই যে পঠন পাঠন আমরা আবার আলাপ করতেছি, কথা বলতেছি, তখন এটা ট্রেস করাটা সহজ। রোগটা কোথায় সেটা তো আগে আইডেন্টিফাই করতে, যে এখানে আমাদের ফিজিওথেরাপিস্ট আছে, তো এখানে কিন্তু রোগটা আইডেন্টিফাই করার জন্য আমাদের আলাপ। কারণ আমি যদি সঠিক জায়গা না পাই, আমার তো কোনো সঠিক কোনো মেডিসিন আমি দিতে পারছি না, কোনো অ্যাপ্রোচ নিতে পারছি না। আইডেন্টিফিকেশনের জন্য আমাকে কি করতে হবে, আমাকে অ্যাপ্রোচটা। এই জন্য আমরা বলি যখন আমরা কোনো কিছু করবো, আমরা চাইল্ড লাইক দেখতে বলি। শিশু যেভাবে জগৎ দেখে, একটা বাচ্চা যখন একটা পৃথিবী দেখে, সে কিন্তু তার পূর্ব নির্ধারিত কোনো জ্ঞান দিয়ে দেখবে না। তার মধ্যে একটা কিউরিওসিটি আছে, তার মধ্যে একটা এনথুজিয়াজম আছে, একটা ফ্রেশনেস আছে। এই বিষয়গুলো আমাদেরকে রাখতে হবে, ফ্রেশনেস, এনথুজিয়াজম, কিউরিওসিটি, ভিতর যে একটা উৎসাহ বা ফ্রেশনেস নিয়ে আমি যখন দেখবো, তখন কিন্তু আমি নতুন অর্থ তৈরি করতে পারছি, নতুন বাস্তবতা পাচ্ছি। এটাই কিন্তু আশার জায়গাটা, হোপটা এটাই তৈরি করে। এই জন্য আমরা নতুন প্রজন্ম মানে যারা আসে, তাদের প্রতি আমরা কোনো সময় একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি, তারা হয়তো নতুন কিছু বের করে নিয়ে আসতে পারে। ঠিক আছে, তো এই পঠন পাঠনটা যতটা আমরা করবো, ততই অনেক কিছু আমরা আজকে আলাপে কিন্তু আমরা অনেকগুলো দৃষ্টিভঙ্গি পেয়ে গেছি। প্রথমে আমি যেটা বলছি, আমি রিকেপ করে ফেলি, রিকেপ করে আলাপটা আমি এখানে বুঝিয়ে ফেলবো। হ্যাঁ, তো প্রথম আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমার মূল আলাপের ভিত্তিটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে কোনো জিনিসকে আমি যখন দেখবো, তার ক্যারেক্টারটাকে আমি একটা হিউম্যান বিইং এর মতো, একটা মানুষের মতো আমি দেখতে পারি। শোষণকে আমি যদি একটা ব্যক্তি হিসেবে কল্পনা করি, তার কিন্তু একটা মেকানিজম আছে। এবং শোষণ যখন শোষণ করতেছে, সে আমেরিকায় শোষণ করলো যেমন শোষণ করতেছে যে মেকানিজমে, এখানে একই মেকানিজমে শোষণ করতেছে। এটা বোঝানোর জন্য আমি রেপ বা ধর্ষণের যে কনসেপ্ট, এটাকে আমি সব জায়গায় কি করলাম, একটা থিওরিটিক্যাল জায়গায় দেখালাম, যে এটাকে আপনি একটা থিওরি হিসেবে দেখতে পারেন।